হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের জিকের ক্লাস হচ্ছে এবং এর আগের দিনের ক্লাসে আমরা ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার একটা ডেসক্রিপটিভ ক্লাস করেছি। তো এটা আজকে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার এমসিকিউ ক্লাস। তোমরা যারা ডেসক্রিপটিভ ক্লাসটা দেখোনি তারা আগে ডেসক্রিপটিভ ক্লাসটা দেখে নাও, তারপরে তোমরা এই এমসিকিউ সেশনটা অ্যাটেন্ড করো, তাহলে তোমরা নিজেরাও সেই প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। আগের ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম জিকে জিএস বাই রোহিত। তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয় কত সালে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয় 1992 সালে। 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়। এই 73তম সংবিধান সংশোধনটি পার্ট 9-এ অ্যাড করা হয় এবং 11th শিডিউল অ্যাড করা হয়। আর্টিকেল রয়েছে 243 থেকে 243 ও পর্যন্ত এবং 11th শিডিউলে পঞ্চায়েতের কাজের জন্য মোট 29টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, কত সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর হয়? সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এবং কার্যকর হয়েছিল তার পরের বছর 1993 সালের 24শে এপ্রিল। 1993 সালের 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর হয়েছিল। এবং তোমরা কমেন্টে জানাও এই 24শে এপ্রিল কোন দিবস পালন করা হয়? নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই নাগাল্যান্ডে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নাগাল্যান্ডে রয়েছে ঐতিহ্যবাহী ভিলেজ কাউন্সিল বা গ্রাম পরিষদ। ভিলেজ কাউন্সিল বা গ্রাম পরিষদ। নাগাল্যান্ড ছাড়াও কিছু রাজ্য বা অঞ্চলে বিশেষ সাংবিধানিক মর্যাদা বা তাদের ঐতিহ্যবাহী স্থানীয় শাসন ব্যবস্থার কারণে সেখানে 73তম সংশোধনী কিন্তু সম্পূর্ণভাবে প্রযোজ্য নয়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই বা সম্পূর্ণভাবে যদি প্রযোজ্য নয় তাহলে বলি সেক্ষেত্রে তাহলে নাগাল্যান্ড হয়ে যাবে, মেঘালয় হবে, তারপরে মিজোরাম এবং ষষ্ঠ তপশিলভুক্ত কিছু উপজাতীয় এলাকা যেখানে রয়েছে সেখানে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই বা সম্পূর্ণভাবে প্রযোজ্য নয়। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? সঠিক উত্তর যাবে দিল্লিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। জেলা পরিষদ আইন কত সালে পাশ হয়? জেলা পরিষদ আইন পাশ হয় 1963 সালে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1963 অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করা হয়। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে অঞ্চল পঞ্চায়েত, একটা হচ্ছে আঞ্চলিক পরিষদ এবং আরেকটা হচ্ছে জেলা পরিষদ। এরপরে 1973-তে 1973 সালে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 পাস হয় এবং যার ফলে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়। যে বর্তমানে যে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই সিস্টেমটা চালু করা হয় 1973 অ্যাক্ট অনুযায়ী। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অনুযায়ী এই 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা থেকে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন করা হয়। দ্বিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা প্রস্তাব কোন কমিটি দিয়েছিল? দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রস্তাব দিয়েছিল অশোক মেহতা কমিটি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অশোক মেহতা কমিটি 2 স্তর বিশিষ্ট বা দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে। একটা হলো জেলা স্তরে মানে জেলা পর্যায়ে হচ্ছে জেলা পরিষদ, আরেকটা হচ্ছে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত মন্ডল পঞ্চায়েত। এই 2 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিল অশোক মেহতা কমিটি এবং অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল 1977 সালে। অশোক মেহতা কমিটির চেয়ারম্যান ছিলেন অশোক মেহতা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে? একটু আগে বললাম পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় 3টি স্তর রয়েছে, একটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আরেকটা হচ্ছে জেলা পরিষদ। নিম্নের কাকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক বলা হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক বলা হয় বলবন্ত রায় মেহতাকে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? বলবন্ত রায় মেহতা কমিটি গঠিত হয়েছিল 1957 সালে। বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করা হয়েছিল 1957 সালের 16ই জানুয়ারি।
16ই জানুয়ারি 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করা হয়েছিল। এই বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে 1959 সালের 2 অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা করা হয়েছিল এবং বলবন্ত রায় মেহতা কমিটির চেয়ারম্যান ছিলেন বলবন্ত রায়জি মেহতা এবং বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। পঞ্চায়েত রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি হচ্ছে মধ্যবর্তী স্তর এবং জেলা পরিষদ হচ্ছে সর্বোচ্চ স্তর। রাস্তাঘাট নির্মাণ করা পঞ্চায়েত রাজ ব্যবস্থার কোন স্তরের কাজ? সঠিক উত্তরই হবে গ্রাম পঞ্চায়েতের কাজ। পশ্চিমবঙ্গে দলীয় ভিত্তিতে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? পশ্চিমবঙ্গে দলীয় ভিত্তিতে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। একটু আগে বললাম ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 পাস হয় এবং তারপরেই 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা থেকে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা হয় এবং এরপরে 1978 সালে পশ্চিমবঙ্গে দলীয় ভিত্তিতে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, গ্রাম পঞ্চায়েতের মূল ভিত্তি কি? গ্রাম পঞ্চায়েতের মূল ভিত্তি হলো গ্রাম সভা, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং এই গ্রাম সভা গঠিত হয় সংশ্লিষ্ট যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় যতজন ভোটার রয়েছেন, প্রাপ্তবয়স্ক ভোটার রয়েছেন, তাদেরকে নিয়েই গ্রাম সভা গঠিত হয়। পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা হ্রাস পাওয়ার পর কোন কমিটি গঠিত হয়? পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা হ্রাস পাওয়ার পর যে কমিটি গঠিত হয়েছিল তার নাম হলো অশোক মেহতা কমিটি। 1977 সালের ডিসেম্বর মাসে পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা হ্রাস পাওয়ার পর তা পুনর্জীবিত করতেই এই অশোক মেহতা কমিটি গঠন করা হয়েছিল এবং এই অশোক মেহতা কমিটির চেয়ারম্যান ছিলেন অশোক মেহতা এবং তার নেতৃত্বে কিন্তু এই কমিটি গঠন করা হয়েছিল এবং 1978 অগাস্ট মাসে অশোক মেহতা কমিটি তাদের প্রতিবেদন পেশ করেছিলেন এবং মোট 132টি সুপারিশ প্রদান করে এই কমিটি এবং এই কমিটির অন্যতম প্রধান প্রস্তাব ছিল যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা। এই দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যেটা বলেছিল সেটা হচ্ছে জেলা পর্যায়ে জেলা পরিষদ এবং কয়েকটি গ্রাম নিয়ে গঠিত মন্ডল পঞ্চায়েতের কথা অশোক মেহতা কমিটি প্রস্তাব করেছিল। পঞ্চায়েতের প্রতিনিধিরা সরাসরি কত বছরের জন্য নির্বাচিত হন? পঞ্চায়েতের প্রতিনিধিরা নির্বাচিত হন 5 বছরের জন্য। আর্টিকেল 243 ইতে পঞ্চায়েতের সময় বা 5 বছরের মেয়াদ সম্পর্কে উল্লেখ করা রয়েছে এবং আর্টিকেল 243 তে পঞ্চায়েতের নির্বাচন পরিচালনা সম্পর্কে উল্লেখ করা রয়েছে। ব্লক পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান কার দ্বারা নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে সমিতির সদস্যদের দ্বারা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24শে এপ্রিল, কারণ 1993 সালে 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর হয়েছিল। সাংবিধানিক স্বীকৃতি তো পেয়ে গেছিল 1992 সালে এবং তার পরের বছর 1993 সালের 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর হয়েছিল এবং যার জন্য 24শে এপ্রিল ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। এবছর ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে 2026-এর থিম ছিল सशक्त पंचायत एवं सर्वांगीण विकास। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে 2026-এর থিম ছিল সশক্ত পঞ্চায়েত সর্বাঙ্গীন বিকাশ। ওকে, পঞ্চায়েত সমিতির রাজনৈতিক প্রধান কে? পঞ্চায়েত সমিতির রাজনৈতিক প্রধান হলেন সভাপতি, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শিকড়বিহীন ঘাস বলে অভিহিত করেছিল কোন কমিটি? পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে গ্রাস উইদাউট রুটস বা শিকড়বিহীন ঘাস বলে অভিহিত করেছিল জিভি-কে রাও কমিটি, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। জিভি-কে রাও কমিটি 1985 সালে ভারতের প্ল্যানিং কমিশন দ্বারা নিযুক্ত করা হয়েছিল। মূলত গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিতে পঞ্চায়েতের প্রশাসনিক ভূমিকা পর্যালোচনার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। এল এম সিংভি কমিটি গঠিত হওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1986 সালে এল.এম. সিংভি কমিটি গঠিত হয়েছিল এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর লক্ষ্মীমল সিংভি। এবং এল.এম. সিংভি কমিটির মূল সুপারিশ ছিল পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা, এবং এই কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তীতে 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন পাশ হয় এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আইনি ও সাংবিধানিক রূপ দেওয়া হয়। কোন কমিটি ন্যায় পঞ্চায়েতের সুপারিশ দেয়? ন্যায় পঞ্চায়েতের সুপারিশ দেয় অশোক মেহতা কমিটি, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পলিসি অ্যান্ড প্রোগ্রামস কমিটির সভাপতি কে ছিলেন? পলিসি অ্যান্ড প্রোগ্রামস কমিটির সভাপতি ছিলেন ভি.এন. গ্যাডগিল। 1988 সালে ভি.এন. গ্যাডগিলের সভাপতিত্বে পলিসি অ্যান্ড প্রোগ্রামস বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভি.এন. গ্যাডগিল এবং এই কমিটির একটি অন্যতম সুপারিশ ছিল, সেটা হচ্ছে পঞ্চায়েতগুলিতে অর্থ বরাদ্দের জন্য স্টেট ফাইন্যান্স কমিশন এবং নির্বাচন পরিচালনা করার জন্য স্টেট ইলেকশন কমিশন গঠন করার সুপারিশ করেছিল এই কমিটি। ভারতীয় সংবিধানের নবম পর্বে কয়টি ধারায় পঞ্চায়েতের গঠন ক্ষমতা ও দায়িত্ব উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের পার্ট 9-এ 16টি আর্টিকেলে পঞ্চায়েতের গঠন ক্ষমতা ও দায়িত্ব উল্লেখ রয়েছে। পঞ্চায়েতের আর্টিকেলগুলো রয়েছে 243 থেকে 243 ও পর্যন্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উদ্বোধন কে করেছিলেন? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহেরু। 1959 সালের 2 অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহেরু। রাজস্থানের নাগৌর জেলায় 1959 সালের 2 অক্টোবর ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহেরু। ভারতের সংবিধানের 73তম সংশোধনীটি কততম তফসিলে যুক্ত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে একাদশ, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, এবং এখানে 29টি বিষয় অন্তর্ভুক্ত করা রয়েছে। ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রাজ্য তালিকাভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম তফসিল। একাদশ তফসিলে এখতিয়ারভুক্ত কয়টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? একটু আগে বললাম 29টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পঞ্চায়েত নির্বাচন কার দ্বারা পরিচালনা করা হয়? পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করা হয় রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা, বা স্টেট ইলেকশন কমিশন পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে। গ্রাম পঞ্চায়েতের সচিব কার দ্বারা নিযুক্ত হন? গ্রাম পঞ্চায়েতের সচিব নিযুক্ত হন রাজ্য সরকারের দ্বারা। সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 40, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতে তফসিল জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 243D-তে ভারতীয় সংবিধানের পঞ্চায়েতে তফসিল জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এছাড়াও মহিলাদের জন্য 1/3 বা 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। পঞ্চায়েতি রাজের ধারণা সংবিধানের নিম্নের কোন অংশের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অন্তর্গত পঞ্চায়েতি রাজের ধারণা। এবং পঞ্চায়েতি রাজের ধারণা রিলেটেড আর্টিকেল রয়েছে 36 থেকে 51 পর্যন্ত। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের ন্যূনতম বয়স কত? ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর। কোনো পঞ্চায়েত ভেঙে গেলে কত মাসের মধ্যে নির্বাচন করতে হয়? কোনো পঞ্চায়েত ভেঙে গেলে 6 মাসের মধ্যে পুনর্নির্বাচন করতে হয়। আর্টিকেল 243K-তে পঞ্চায়েতের নির্বাচন পরিচালনা সম্পর্কে বলা রয়েছে। পেসা অ্যাক্ট ভারতের কতগুলি রাজ্যে কার্যকর রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 10টি রাজ্যে পেসা অ্যাক্ট কার্যকর রয়েছে। সেই রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানা। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মূল উদ্দেশ্যগুলি সাধারণ এলাকার জন্য প্রযোজ্য হলেও তফসিল এলাকার ঐতিহ্য, শাসনগত ও সাংস্কৃতিক কারণে সেখানে সরাসরি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়নি, এবং সেই কারণেই 1995-এ দিলীপ সিং ভুরিয়া কমিটির সুপারিশে সংসদে এই পেসা অ্যাক্ট বা পেসা আইনটি পাশ করা হয়, এবং 1996-এ 24 ডিসেম্বর থেকে এই পেসা অ্যাক্ট কার্যকর হয়। পেসা অ্যাক্টের পুরো নাম হলো
প্রভিশনস অফ দ্য পঞ্চায়েতস এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়া অ্যাক্ট। কত সালে পেশা অ্যাক্ট বা পঞ্চায়েত তফসিল এলাকার সম্প্রসারণ আইন পাশ হয়? একটু আগেই বললাম 1995 সালে। দিলীপ সিং ভুরিয়া কমিটির সুপারিশে 1995 সালে পেশা অ্যাক্ট পাশ হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি একাদশ তফসিলে অন্তর্ভুক্ত বিষয় নয়? একাদশ তফসিলের অন্তর্ভুক্ত বিষয় নয় ভারী শিল্প। 29টি মোট একাদশ তফসিলে মোট 29টি বিষয় রয়েছে, যার মধ্যে ভারী শিল্প একাদশ তফসিলের অন্তর্ভুক্ত নয়। ব্লক স্তরে কাজ করে কোনটি? ব্লক স্তরে কাজ করে পঞ্চায়েত সমিতি। সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ রয়েছে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ রয়েছে পার্ট 9-এ, আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত। ভারতীয় সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে। মোট 33% আসন সংরক্ষিত থাকে বা 1/3। মহিলাদের জন্য কমপক্ষে কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? এর আগের প্রশ্নই বললাম 33% আসন সংরক্ষিত থাকে। পশ্চিমবঙ্গ সহ কতগুলি রাজ্যে মহিলাদের আসন সংখ্যা 50% করা হয়েছে? মোট 21টি রাজ্যে পঞ্চায়েতে মহিলাদের আসন সংখ্যা 50% করা হয়েছে। এই 21টা রাজ্য হচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালাম, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ এবং বিহার। 2006 সালে প্রথম বিহারে পঞ্চায়েতে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করা হয়েছে। পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়? পঞ্চায়েতের গঠন হয় 5 বছরের জন্য। এবং পঞ্চায়েতের গঠন সম্পর্কে আর্টিকেল 243(b)তে বলা হয়েছে। ভারতের নির্বাচনে ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হয়ে যাবে 18 বছর। আগে ছিল 21 বছর। 1989 সালে 61তম সংবিধান সংশোধনী অনুযায়ী ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন জেলা প্রশাসক। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। গ্রাম পঞ্চায়েতের গঠন কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? আর্টিকেল 243(b)তে গ্রাম পঞ্চায়েতের গঠন উল্লেখ রয়েছে। 243(a)তে পঞ্চায়েতের রচনা সম্পর্কে উল্লেখ রয়েছে। 243(g)তে আর্টিকেল 243(g)তে পঞ্চায়েতের শক্তি সম্পর্কে উল্লেখ রয়েছে এবং আর্টিকেল 243(i)তে রাজ্য অর্থ কমিশনের গঠন সম্পর্কে উল্লেখ রয়েছে। পঞ্চায়েতের কর ধার্যের ক্ষমতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর যাবে আর্টিকেল 243(h)-এ। 243(e) আর্টিকেল 243(e)তে বলা হয়েছে পঞ্চায়েতের সময় বা 5 বছরের মেয়াদ। 243(f)-এ বলা হয়েছে পঞ্চায়েতের সদস্য পদের অযোগ্যতা সম্পর্কে এবং 243(j)তে বলা হয়েছে পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা সম্পর্কে। পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এক্ষুনি বললাম 243(j)তে। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে, পঞ্চায়েতে নির্বাচনের বিষয়ে আদালতের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 243(o). আর্টিকেল 243(o)তে পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। আজকের ক্লাসটি এতটুকুই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।